আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আফরোজ আক্তার কামাল। আগুনের ঝুঁকিতে বাণিজ্যিক নগরী নারায়ণগঞ্জ। স্থানীয়রা বলছেন, পোশাক সহ এই শহরে রয়েছে বিভিন্ন ধরনের শতাধিক কারখানা, অথচ অগ্নি নির্বাপনের তেমন ব্যবস্থা নেই। অগ্নি ঝুঁকি নিয়ে একের পর এক নির্মিত হচ্ছে বহুতল আবাসিক ভবন আর শপিং মল। নারায়ণগঞ্জ প্রতিনিধি আব্দুল সালামের পাঠানো তথ্যচিত্র, বিপ্লব রায়ের রিপোর্ট। প্রায় ২০ লাখ মানুষের বসবাস নারায়ণগঞ্জ। একসময় পাট ব্যবসা নিয়ে গড়ে উঠলেও এখন নিট গার্মেন্টস শিল্পের নগরী হিসেবে পরিচিত। এরই ভিত্তিতে চাষাড়া, বঙ্গবন্ধু সড়ক, নিতাইগঞ্জ ও টানবাজার সহ বিভিন্ন এলাকায় গড়ে উঠছে বহুতল আবাসিক ভবন এবং শপিং মল। অনেক ভবনে ৫ তলা পর্যন্ত দোকানপাট, অফিস, ব্যাংক অথবা ডায়াগনস্টিক সেন্টার। অথচ এসব ভবনে নেই অগ্নি নির্বাপন ব্যবস্থা, ফলে চরম ঝুঁকিতে নগরবাসী। সম্প্রতি বনানীর FR টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর নারায়ণগঞ্জের ভবনগুলোতে ঝুঁকিপূর্ণ লিখে ব্যানার টাঙিয়েই যেন দায়িত্ব শেষ করেছে ফায়ার সার্ভিস। নিমতলী ট্র্যাজেডি দেখেছি, বনানী ট্র্যাজেডি দেখেছি, চকবাজার ট্র্যাজেডি দেখেছি। আমি চাই না আমার শহরে কোনো ট্র্যাজেডি আসুক। ভবনগুলোতে কোনো অগ্নি নিরাপত্তা নাই বললেই চলে একেবারে। আমি মনে করি যে ফায়ার নিয়ে আরও অনেক সরকারের অনেক কাজ করা দরকার। রাজুক কর্মকর্তারা বলছেন, ভবনগুলোর নকশা পরীক্ষা করা হচ্ছে, অনিয়ম পেলে ব্যবস্থা নেওয়া হবে। অবৈধ ভবন মালিক অথবা যে সকল ভবন মালিক আইন মেনে ভবন নির্মাণ করছেন না, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়া বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন ফায়ার সার্ভিস কর্মকর্তারাও। তাদেরকে আমরা বলছি যে আপনার অগ্নি প্রতিরোধ ব্যবস্থাটি দ্রুত বাস্তবায়নের জন্য এবং ফায়ার সার্ভিসের ট্রেনিং গ্রহণ করার জন্য এবং আমাদের যে ফায়ার যে ড্রিল আছে, ফায়ার ড্রিল তাদের করার জন্য। কেবল আশ্বাস না দিয়ে বড় ধরনের দুর্ঘটনা হবার আগেই কার্যকরী ব্যবস্থা দেখতে চায় নারায়ণগঞ্জবাসী। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। দখল আর দূষণে অস্তিত্ব হারাতে বসেছে নওগাঁর ছোট যমুনা নদী। তীর ও আশেপাশে গড়ে ওঠা চাতাল সহ অন্যান্য স্থাপনা বর্জ্য নদীতে মিশে হারিয়ে যাচ্ছে জীববৈচিত্র্য। নদী রক্ষায় বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও স্থানীয়দের আন্দোলন কর্মসূচিতেও পাল্টাচ্ছে না পরিস্থিতি। নওগাঁ থেকে রায়হান আলমের রিপোর্ট, জানাচ্ছেন কাবির হাসনাইন। নওগাঁ শহরের মধ্য দিয়েই বয়ে চলেছে ছোট যমুনা নদী। নদীর পূর্ব পাড়ে গড়ে উঠেছে অসংখ্য চাতাল। এগুলোর বর্জ্য ও ছাই সরাসরি যে মিশছে নদীতে। এতে নদীর দূষণ এমন পর্যায়ে পৌঁছেছে যে গোসল আর কাপড় চোপড় ধোয়া সহ বিভিন্ন কাজে এর পানি আর ব্যবহার করা যাচ্ছে না। নিরুপায় হয়ে যারাও বা এই পানি ব্যবহার করছেন তারাও আক্রান্ত হচ্ছেন নানা চর্মরোগে। বয়লারের ছাইগুলা তামান যে নদীর দেয়, আমরা তো ডুব পেরা পারি না, ডুব পেলে গাও চুলকাই, আর ওই ছাইয়ের চোটে নদীর নামা যায় না। নদীর নামে ছোট যে মাছ যে পাওয়া যাচ্ছে এখন আর সেই ছোট মাছ এখন আর নাই। খাওয়া দাওয়া খুব আমাদের সমস্যা। কিছু বয়লার আছে, বয়লার ছাই টোটালটা নদীতে ফেলা হচ্ছে। এতে নদী লাভ্যতা নষ্ট হচ্ছে, পরিবেশ নষ্ট হচ্ছে। ময়লা পানি ওই ছাড়া দিলে তখন গন্ধ পানি হয়ে যায়, বাচ্চারা কেউ গোসল দিতে পারে না। দূষণের প্রতিবাদে মানববন্ধন সহ বিভিন্ন আন্দোলনে নেমেছে স্থানীয় সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও সচেতন মহল। নদীর এমন বেহাল অবস্থার জন্য জয়পুরহাট চিনিকলকেও দায়ী করে তারা। নদীর পানি বিষাক্ত হয়ে যাচ্ছে, মৎস্য সম্পদ পুরোটাই মরে যাচ্ছে, এমনকি জীববৈচিত্র্য যেটা সেটা নষ্ট হয়ে যাচ্ছে। এখান থেকে যে দুর্গন্ধ উঠতেছে তাতে পরিবেশ নষ্ট হচ্ছে। এই গাছ ফেলার কারণে আমাদের জীববৈচিত্র্য যেভাবে নষ্ট হচ্ছে, এতে করে নদী ধ্বংস হওয়া মানে একটি জাতির ধ্বংস হওয়ার মতন অবস্থা। দূষণের জন্য চিনিকলের সংশ্লিষ্টতা নাকচ করে দিয়ে নদী রক্ষায় কাজ চলছে বলে জানান জেলা প্রশাসক। যমুনাকে এটা একটা দূষণ মুক্ত করার জন্য, তাকে রক্ষা করার জন্য, দখল মুক্ত করার জন্য আমরা 1 বছরের একটা কর্মপরিকল্পনা প্রণয়ন করেছি। পরিকল্পনার মধ্যে হচ্ছে কিছু আছে প্রশাসনিক অ্যাকশন, কিছু আছে মোটিভেশনাল কার্যক্রম, কিছু আছে প্রচার কার্যক্রম। বিভিন্ন সামাজিক সংগঠন যেগুলো আছে সেই সকল জায়গায় তাদেরকে অ্যাসাইন করে দেয়া, এটা হয়তো 100, 200, 500 মিটার তাদের তত্ত্বাবধানে দিয়ে সেই নদীতে তীরগুলো সংরক্ষণ করা যায়। ছোট যমুনা নদী ও এর জীববৈচিত্র্য রক্ষায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, চাতাল বন্ধ সহ দ্রুত টেকসই সমাধানের দাবি নওগাঁবাসী। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। পেঁয়াজের বাম্পার ফলন হলেও বাজারে ন্যায্য দাম না পেয়ে হতাশ বিক্ষুব্ধ ঝিনাইদহের কৃষকরা। আগের বছর ভালো দাম থাকায় এবারও পেঁয়াজের ব্যাপক চাষ করেছিলেন চাষিরা, কিন্তু সেই ফসল বিক্রি করে আবাদের খরচই তুলতে পারছেন না তারা। এই অবস্থায় উৎপাদন খরচ কমাতে চাষিদের পরামর্শ দিচ্ছেন স্থানীয় কৃষি কর্মকর্তারা। ঝিনাইদহ প্রতিনিধি নিজাম জোয়ারদার বাবলুর পাঠানো তথ্য ও ছবিতে আরও জানাচ্ছেন হাবিবুর রহমান অভি। ঝিনাইদহের মাটি পেঁয়াজ চাষের জন্য খুবই উপযোগী।
কৃষি অধিদপ্তরের হিসেবেও এ জেলা পেঁয়াজ চাষে সমৃদ্ধ। এবছরও আবহাওয়া ভালো থাকায় পেঁয়াজের বাম্পার ফলন করেছেন ঝিনাইদহের চাষিরা। মাঠে মাঠে এখন সেই পেঁয়াজ তোলার ধুম। আগের বছরও পেঁয়াজ আবাদ করে ভালো দাম পেয়েছেন এই চাষিরা, কিন্তু পরিস্থিতি আর বাজার দরে এবার তাদের মন খারাপ। সার ফাঁসের যে দাম, তাতে খরচ বেশি হয়ে যাচ্ছে, যে হারে বেচা কিনা হচ্ছে এবং লেবার কস্ট দিয়ে আমাদের আর্থিকভাবে আমরা এবছরে ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছি। বছরে 300-400 টাকা পেঁয়াজ বেশি, এ তো চাষি বাঁচে না। এবছর বাড়ি এক, লালতির কিং সহ বেশ কয়েকটি জাতের পেঁয়াজ চাষ হয়েছে ঝিনাইদহে। প্রতি বিঘায় যার ফলন 80 থেকে 90 মন। বাজারে প্রতি মন পেঁয়াজের পাইকারি দাম 400 থেকে 500 টাকা, অথচ উৎপাদন খরচ এর থেকে অনেক বেশি। এক বস্তা সারের দাম মনে করেন 2000 টাকা, তাহলে আমরা কি করে বাইসে থাকবো? নিয়ে দাঁড়া রয়েছে ঘন্টার পর ঘন্টা, হয়রান হয়ে যাচ্ছে। কেউ 300 টাকা পাচ্ছে। পেঁয়াজের মূল্য কম থাকার জন্য মুকামে আমদানি বেশি আছে, যার কারণের জন্য আমরাও খুব একটা লাভবান নেই আর কি। কৃষি বিভাগের কর্মকর্তারা বলছেন, মুক্ত বাজার অর্থনীতিতে আমদানির উপর মূল্য ওঠানামা করে, তাই উৎপাদন খরচ কমাতে কৃষকদের সব ধরনের সহযোগিতার চেষ্টা করছেন তারা। উৎপাদন খরচ কমানোর জন্য যত রকমের কৌশল আছে আমরা সেগুলো কৃষকদেরকে পরামর্শ দিই, যাতে উৎপাদন খরচটা কমে আসে, বাজার দর যাই থাকুক অন্তত সেটা লাভজনক হয়। ঝিনাইদহের ৭,৮০০ হেক্টর জমিতে এবছর ৮৬,০০০ টনেরও বেশি পেঁয়াজ উৎপাদন হতে পারে বলে ধারণা করছে কৃষি বিভাগ। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। আগামীকাল যাত্রী শুরু করছে রাজশাহী ঢাকা রেল রুটে বিরতিহীন লাল সবুজ বনলতা ট্রেন। রাজশাহীবাসী দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ট্রেনটি চালু হলে রাজশাহী অঞ্চলের মানুষ মাত্র 4.5 ঘন্টায় ঢাকায় আসার সুযোগ পাবেন। এসি চেয়ারে 2টি এবং নন এসি 8টি কোচে মোট 928টি আসন রয়েছে ট্রেনটিতে। এটি চালু হলে এই রাজশাহী মানুষের এবং রাজশাহী টোটাল বিভাগের চেহারা পাল্টে যাবে এবং তারা নির্বিঘ্নে যাতায়াত করতে পারবেন। আসলে অনেক আনন্দ উৎফুল্লের মধ্য দিয়ে আমরা আছি আগামী 25 তারিখে অপেক্ষায়। বিজ্ঞাপন ছাড়া বিদেশি চ্যানেলগুলোর ক্লিন ফিট চালাতে পরিবেশকদের আবারও নির্দেশ দিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। এই নির্দেশ না মানলে 25 এপ্রিলের পর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছেন তিনি। সচিবালয়ে সম্প্রচার সাংবাদিক কেন্দ্র বিজেসির প্রতিনিধিদের সাথে সাক্ষাৎ শেষে এসব কথা জানান তথ্যমন্ত্রী। রিপোর্ট করছেন মাহবুব কবির চাপল। 22 বছরের ব্যবধানে দেশের টিভি চ্যানেল হয়েছে 33টি, সম্প্রচারের অপেক্ষায় আরও 11টি। অল্প সময়ে এই শিল্পের বিকাশ ঘটলেও প্রতিযোগিতায় টিকতে পারছে না অনেক টেলিভিশন চ্যানেল। এ অবস্থায় সচিবালয়ে তথ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন সম্প্রচার সাংবাদিক কেন্দ্র বিজেসির ট্রাস্টি ও নেতারা। টেলিভিশন বাণিজ্যের এখনকার সমস্যার কথা তারা মন্ত্রীকে জানান। কেবল নেটওয়ার্ক যে সিস্টেমটা সেটাকে ডিজিটালাইজ করা, এটি না করার কারণে যেটা হচ্ছে যে অপারেটররা যে টাকাটা গ্রাহকদের কাছ থেকে নিচ্ছে সেটি তারা পুরোটাই নিয়ে যাচ্ছেন। এবং আপনি যে বেঁধে দিয়েছেন যে সময় 2 সপ্তাহ, 2 সপ্তাহের পর আর একদিনও বাংলাদেশে প্রচারিত কোনো বিদেশি টেলিভিশনে যেন বিজ্ঞাপন প্রচারিত না হয়, তার জন্য শক্ত অবস্থান নেবার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। বাংলাদেশের টেলিভিশন সাংবাদিকরা আমি বলবো একটা ভয়ঙ্কর অবস্থার মধ্যে নিপতিত হয়েছি, কারণ প্রতিদিন আমাদেরকে চাকুরি নিরাপত্তার ঝুঁকি নিয়ে অফিসে যেতে হচ্ছে, আসতে হচ্ছে এবং প্রচুর চ্যানেলে বেতন নাই, চাকরিচ্যুতি ঘটছে। আমরা এই অবস্থা থেকে পরিত্রাণ চাই। দেশীয় টিভি চ্যানেলগুলোতে এখন মূল সংকট বিজ্ঞাপন কমে যাওয়া, যা বিভিন্ন কৌশলে বিদেশি চ্যানেলে চলে যাচ্ছে। এর আগেও তা বন্ধ করতে পরিবেশকদের সতর্ক করে তথ্য মন্ত্রণালয়। বিজেসি নেতাদের কাছে আরও কঠোর অবস্থান জানালেন তথ্যমন্ত্রী। আজকে যে চ্যানেলগুলোতে অর্থ সংকট এবং অর্থ সংকটের কারণে সাংবাদিক ভাই বোনদের বেতন দেওয়ার ক্ষেত্রে নানা ধরনের সমস্যা এবং অনেক ক্ষেত্রে বার্তা বিভাগ বন্ধ করে দেওয়ার উদ্যোগ গ্রহণ করা, এগুলো কোনোটাই হতো না যদি এই সমস্যাগুলো অর্থাৎ বিশেষ করে বিদেশে বিজ্ঞাপনটা চলে না যেত। আশা করছি যে আমরা কিছুদিনের মধ্যেই এই ব্যাপারে যে উদ্যোগগুলো গ্রহণ করেছি এটা পুরোপুরি বাস্তবায়ন করতে পারবো। এটার জন্য একটা সময় আমরা অবশ্যই নির্ধারণ করে দিব এবং সেই সময়ের মধ্যে বাস্তবায়ন করতেই হবে।
এরপরে যদি আইন ভঙ্গ হয় তাহলে ব্যবস্থা গ্রহণ করতে হবে। ডক্টর হাসান মাহমুদ জানান, সম্প্রচার ও গণমাধ্যম কর্মী আইন চলতি বছরেই পাশ হবে। এতে গণমাধ্যম কর্মীদের চাকরির সুরক্ষা বাড়বে। গণমাধ্যম কর্মী আইন যখন হবে তখন এই চাকরি নিশ্চয়তা থেকে শুরু করে সমস্ত কিছুর আইনি সুরক্ষা তখনই প্রতিষ্ঠিত হবে। এই জন্য এই আইনটা দ্রুত সংসদে পাশ করতে পারলেই সুরক্ষাটা তৈরি হবে। চলতি বছরে ঢাকা, চট্টগ্রাম সহ দেশের সব বড় শহরে নেটওয়ার্ক ডিজিটাল হবে বলেও জানান তথ্যমন্ত্রী। থ্যাংক ইউ। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। আন্তর্জাতিক সংবাদ। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠক করতে রাশিয়ার পথে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ব্যক্তিগত ট্রেনে পিয়ংইয়ং থেকে রওনা হয়েছেন। তিনি এবারই প্রথম পুতিনের সাথে একান্ত বৈঠক করতে যাচ্ছেন উন। প্রশান্ত মহাসাগরীয় ভ্লাদিভস্টক শহরে বৈঠকে বসার কথা রয়েছে দুই নেতার। কোনো সংবাদ মাধ্যম বলছে বৈঠকটি রুস্কি আইল্যান্ডেও হতে পারে। শীর্ষ বৈঠকে আলোচনা হবে কোরীয় উপদ্বীপ এবং পরমাণু নিষ্ক্রিয়করণ নিয়ে। বিশ্লেষকরা বলছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে দ্বিতীয় দফা বৈঠক ব্যর্থ হওয়ায় এখন ক্রেমলিনের সহায়তা চাইতে পারেন কিম জং উন। পার্টেক্স খেলার খবর। আলাভেসকে 2-0 গোলে হারিয়ে স্প্যানিশ লা লিগায় শিরোপার আরও কাছে চলে গেল বার্সেলোনা। প্রতিপক্ষের মাঠে যদিও প্রথমার্ধে কোনো গোল আদায় করে নিতে পারেনি কাতালানরা। লুইস সুয়ারেজ, ফিলিপো কুতিনহোদের মিসের মহড়ায় হতাশ হয়ে 45 মিনিট শেষে মাঠ ছাড়ে কোচ আনেস্তো ভালভার্দে দল। 77 ভাগ বল দখলে রাখা বার্সেলোনা দ্বিতীয়ার্ধে 54 মিনিটে এগিয়ে যায় কার্লেস এলেনার গোলে। এরপর লুইস সুয়ারেজ পেনাল্টিতে ব্যবধান দ্বিগুণ করেন 60 মিনিটে। এই জয়ে দ্বিতীয় স্থানে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে 12 পয়েন্টে এগিয়ে গেল বর্তমান চ্যাম্পিয়নরা। আজ রাতের ম্যাচে ভ্যালেন্সিয়ার বিপক্ষে অ্যাটলেটিকো হেরে গেলে শিরোপা নিশ্চিত হবে বার্সেলোনার। তা না হলে পরের ম্যাচে লেভান্তের বিপক্ষে জিতলে চ্যাম্পিয়ন হবে মেসি সুয়ারেজের দল। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এছাড়া এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন www.youtube.com/ATNTVnews। সাবস্ক্রাইব করে থাকুন এটিএন বাংলার সাথে।